প্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তো আমি শুরুতেই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের নিয়মিত অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পাটিগণিত অংশের 2.1-এর। এখন আমি কিন্তু 2.1 গত ক্লাসে কিছু পড়িয়েছিলাম। তো যেহেতু পরীক্ষা আমাদের খুব সন্নিকটে চলে আসছে, সুতরাং আমি এবার গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে ওই টপিক্সের অঙ্কগুলোই করাচ্ছি। কেমন? তো আজকে আমি শুরু করব 9 নাম্বার অঙ্ক দিয়ে। কেমন? তো আমাদের 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে 550 টাকাকে 5:6 বা 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? দেখো, প্রথমে যে 550 টাকা যেটা আছে এটা হচ্ছে আমাদের মূল টাকা। এটাকে আমরা কি করব? প্রথমে প্রথম অনুপাত যেটা আছে 5:6, এটাকে অনুপাত আকারে যদি ভাগ করি তাহলে কি হবে? দেখো, দেখো প্রথমে আমরা কি লিখবো? যে প্রথম অংশের অনুপাতটাই লিখবো আমরা। কেমন? তাহলে দেখো কি হবে, প্রথম অনুপাত অনুসারে প্রথম অনুপাত, এটা হচ্ছে 9 নম্বর। কেমন? প্রথম অনুপাত অনুসারে পূর্ব ও উত্তর রাশির যোগফল। পূর্ব ও উত্তর রাশির যোগফল। দেখো কি হবে, পূর্ব উত্তর রাশির যোগফল কি হবে? প্রথমটা ছিল কত? 5:6, তাহলে কত হবে? 5+6, তার মানে কত হলো? 11 হলো। কেমন? তাহলে সেই হিসেবে প্রথম অংশের অনুপাতটা আমরা ধরবো কিভাবে? দেখো, যে বা প্রথম অংশের টাকার পরিমাণ। সুতরাং প্রথম অংশের টাকার পরিমাণ, প্রথম অংশের টাকার পরিমাণ। তাহলে কি হবে? দেখো, কত ছিল টোটাল আমাদের? 550। তাহলে 550 এ 11/5, এই যে প্রথম অংশ মধ্যে এটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো তো কি হয়, কত হবে? আমি যদি কাটাকাটি করি 5×11=55, তাহলে এখানে শূন্য আছে, 5×5=25, শূন্য বসে দিলাম, 250 টাকা। কেমন? একইভাবে এবং দ্বিতীয় অংশের টাকার পরিমাণ, এবং দ্বিতীয় অংশের টাকার পরিমাণ। তাহলে দ্বিতীয় অংশের টাকার পরিমাণ কি হবে? দেখো, একইভাবে ওই যে 550, সে 550 এর 11 কত হবে? 6 ছিল, 6 বসালাম, এত টাকা। তাহলে দেখো তো, আগের মতোই যদি আমরা কাটি, 5×11=55, 5×11=55, শূন্য বসলো, তাহলে 5×6=30, শূন্য, 300 টাকা। আবার দেখো এটা মিলাবে কিভাবে, ঠিক হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য তোমরা কি করবে? দেখো, এই 250 এবং 300 দুটো যোগ করে যদি টোটালটা আসে অর্থাৎ 550, তাহলে মনে করবে যে তোমার অঙ্কটা ঠিক আছে। তাহলে এই 250 এবং 300 তাহলে কত হয়? 550। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে নির্ণয় অনুপাত আমরা কি লিখতে বুঝে বললাম? আমাদেরকে অনুপাতে ভাগ করতে বলছে, তাই না? তাহলে কি হবে? প্রথম অংশের টাকার পরিমাণ 250 টাকা এবং দ্বিতীয় অংশের টাকার পরিমাণ 300 টাকা। ঠিক আছে, এভাবে করে আমরা লিখব। সুতরাং প্রথম অংশে টাকার পরিমাণ 250 টাকা এবং দ্বিতীয় অংশে টাকার পরিমাণ 300 টাকা। এই হচ্ছে প্রথমটা রেজাল্ট।
এটা কিন্তু একটা অংশ পেল, তাই না? এবার আমাদেরকে বলা হয়েছে আবার যে 4:7, এটাকে যদি অনুপাত আকারে প্রকাশ করা হয় তাহলে কি হবে একটু দেখো। তাহলে আমাদেরকে এবার দ্বিতীয় অংশের অনুপাতটা লিখতে হবে না? দ্বিতীয় অনুপাতটা, এটা তো প্রথম অনুপাত অনুসারে লিখছি, এরপর আমরা একই কাজ করব, জাস্ট এখানে কি লিখে দেব, দ্বিতীয় অনুপাত। দ্বিতীয় অনুপাত অনুসারে পূর্ব উত্তর রাশির যোগফল। তাহলে কত ছিল এখানে? 4 7, 4 এবং 7 ছিল, তাহলে 4 যোগ 7, ঠিক আছে? একই কাজ করে, তাহলে কত হলো? 11 হলো। এখন প্রথম অংশের টাকার পরিমাণ, তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে কত হবে? 4 হবে। তাহলে 4 5 20, মানে 200 টাকা। একইভাবে দ্বিতীয় অংশের টাকার পরিমাণ কি হবে? এখানে কত হবে? 7 হবে। তাহলে কত হলো? 5 7 35, 350, ঠিক আছে? তাহলে এখানে চেঞ্জ হয়ে এটা হয়ে গেল 200, এটা হয়ে গেল কত? 350। এভাবে আমরা এই অনুপাত আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? 9 নম্বর আমরা পারবো না এভাবে? হ্যাঁ পারবো। এবার আমরা চলে যাব 10 নম্বরে। দেখো আমাদের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমরা কিন্তু সবাই সামনে বই রাখবে এবং খাতা রাখবে, কেমন? আমার সাথে সাথে তোমরা এগুলো নিজেরাই সলভ করার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে 10 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে আমরা এটা এভাবে লিখব যে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স দেওয়া আছে, দিয়ে লিখতে পারি আমরা। দেওয়া আছে পিতার বয়স অনুপাত, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। পুত্রের বয়স কত? 14:3। এখন আমি যদি এই অনুপাতটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি, ভাগাকারে, অর্থাৎ প্রথমে যেটা আছে পূর্ব রাশি সেটাকে আমি এভাবে লিখব, পিতার বয়স অনুপাত ভাগ পুত্রের বয়স। পুত্রের বয়স, তাহলে সেম ভাবে এটা হবে না? উপরে 14 নিচে 3 হবে। আচ্ছা এবার আসো, এখন আমাদের তো এখানে পিতার বয়স দেওয়া হয়েছে, তাই না? পিতার বয়স 56 বছর বলা হয়েছে, তাহলে আমরা এখানে 56 বছর লিখব। 56 বছর, কেমন? 56 বছর লিখলাম, আর এখানে পুত্রের বয়স লিখলাম। পুত্রের বয়স 14 নিচে 3, অর্থাৎ 3/14। এখন আমি যদি আড়াআড়ি গুণ করি, এভাবে আর গুণন যদি করি তাহলে কি হবে দেখো? 14 গুণ পুত্রের বয়স, 14 গুণ পুত্রের বয়স সমান 3 গুণ 56 বছর। এখন দেখো আমাদেরকে যেহেতু পুত্রের বয়স বের করতে হবে, তাহলে আমরা পুত্রের বয়স রাখলাম। পুত্রের বয়স এটাকে পক্ষান্তর করে দিচ্ছি, যেহেতু গুণ আকারে আছে তাহলে কি হবে? এটা ভাগ আকারে হয়ে যাবে। 3 গুণ 56 আর এখানে 14 চলে আসবে। তাহলে দেখো তো কাটাকাটি করলে কত হয়? এটা কত হবে? 4 14 56 মনে হয় না? দেখো তো, 4 4 16, 4 1 4 5 56, তার মানে 4 14 56 হবে, কেমন? তাহলে দেখো আমি এখানে 4 লিখলাম, এটাকে যদি কাটি তাহলে 4 হবে। এখন দেখো তাহলে পুত্রের বয়স কত হবে? সুতরাং পুত্রের বয়স 3 4 12, 12 বছর। তাহলে আমাদেরকে কি চাওয়া হয়েছে আমাদের প্রশ্নে? পুত্রের বয়স কত, কেমন? লিখবো এবার কি? নির্ণয় পুত্রের বয়স, নির্ণয় পুত্রের বয়স পুত্রের বয়স 12 বছর। এভাবে করে আমরা করতে পারবো না? হ্যাঁ পারবো।
তাহলে এবার আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল 630, কেমন, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করব। দুটি সংখ্যা বলা হয়েছে, আমরা একটাকে একটি সংখ্যা আর একটাকে বলবো অপর সংখ্যা। তাহলে আমরা লিখবো এভাবে, প্রথমে দেওয়া আছে দিয়ে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে দুটি সংখ্যা যোগফল। দুটি সংখ্যা যোগফল কত দেওয়া হয়েছে? 630, কেমন? তাহলে এরপর লিখবো এদের অনুপাত বলা হয়েছে। একটি সংখ্যা অনুপাত অপর সংখ্যা এবং একটি সংখ্যা অনুপাত অপর সংখ্যা কত বলা হয়েছে? 10:11। 10:11। এখন যেহেতু আমাকে দুটি সংখ্যাই বের করতে বলা হয়েছে, তাহলে আমি কি করব? দেখো, আগে এই সংখ্যা দুটির যোগফল অর্থাৎ অনুপাত দ্বয়ের যোগফল এটা লিখব। সুতরাং অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল কত হবে? 10+11, তাহলে কত হবে? 21 হবে, তাই না? 21 হবে। এবার একটি সংখ্যা বের করব। এখন একটি সংখ্যা কত হবে দেখো তো? 600, দুটোর সঙ্গে যোগফল কিন্তু 630 ছিল। 630 এর 21 ভাগের প্রথমটা একটি সংখ্যা যেটা 10, তাহলে কত হবে দেখো তো? 3×21 = 63, এই শূন্য বসে গেল। 3×1 3, 1 0 1 0 2 0 300, একটি সংখ্যা কত? 300। এবং অপর সংখ্যা কত হবে? 630 এর 21 ভাগের 11 ছিল। তাহলে দেখো এটাকে যদি কাটি, 3×21 63 এবং এখানে শূন্যটা বসে গেল। 3×11 33, এই শূন্যটা বসে গেল। তাহলে কত হলো? 330। দেখো এই দুটো যোগ করলে যদি আমার মোট যোগফলটা আসে, তাহলে বলবো যে আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে দেখো 330 300, তাহলে 630, এই 630 আসলো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এবার লিখতে পারবো, আমাদের সে প্রত্যাশিত রেজাল্টটা লিখে ফেলতে পারবো। আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। সংখ্যা দুটি যথাক্রমে অতএব সংখ্যা দুটি যথাক্রমে 300 ও 330। বুঝতে পেরেছো সবাই? খুব কঠিন না, কিন্তু একেবারে সহজ। এভাবে আমরা সহজ মেথড অ্যাপ্লাই করে এই অনুপাতগুলো বের করার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা পরের সমস্যায় চলে যাব। আমাদের পরের গাণিতিক সমস্যা হচ্ছে 12 নম্বর, কেমন? তাহলে দেখো 12 নম্বরে কি বলা হয়েছে? 12 নম্বরে বলা হয়েছে দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? তাহলে ঠিক আগের অঙ্কের মতোই আমরা করব। দেওয়া আছে
দেওয়া আছে প্রথম বইয়ের মূল্য, যেহেতু দ্বিতীয়টির মূল্য বলছে, কেমন আমরা এইভাবে করে সাজিয়ে লিখবো যে প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য। প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য। তাহলে প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য, তাহলে কত? 5:7। এখন কি করব? দেখো, এটাকে ভাগাকারে লিখব। তাহলে কি লিখব? প্রথম বইয়ের মূল্য, প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য। কত বলা হয়েছে? 5:7। তাহলে কি হবে? উপরে 5 নিচে 7 হবে। আমাদেরকে কিন্তু দ্বিতীয় বইয়ের মূল্য দিয়ে দেওয়া হয়েছে, তাই না? দ্বিতীয়টির মূল্য বলছে 84 টাকা, প্রথমটার মূল্য বের করতে হবে। তাহলে আমরা দ্বিতীয়টির জায়গায় 84 টাকা লিখব। 84 টাকা প্রথম বইয়ের মূল্য, 7/5। এখন আর গুণন করব, ঠিক আছে? আর গুণন করব, এভাবে আর গুণন করব। তাহলে কি লিখব? 7 গুণ প্রথম বইয়ের মূল্য সমান 5 গুণ 84 টাকা। তাহলে এখন কিন্তু শেষ হয়নি। এই প্রথম বইয়ের মূল্য রাখবো, 7টাকে পক্ষান্তর করবো, যেহেতু গুণাকারে আছে তাহলে এটা কি হবে? ভাগাকারে হবে। প্রথম বইয়ের মূল্য সমান 5 গুণ 84, আর এদিকে হবে 7 ভাগাকারে, যেহেতু এটা গুণাকার ছিল এটা কি হয়ে গেল? ভাগাকারে হয়ে গেল। তাহলে দেখো, প্রথম বইয়ের মূল্য কত হবে? এটাকে কাটলে কত হবে? 7 থেকে 7, 7 দুগুণে 14, 72। 7 থেকে 7 একবার, 7 থেকে 7 এখানে আরেক আছে, 14 হয়ে গেল, 7 দুগুণে 14, 5 12 60, কারণ 5 দুগুণে 10, 5 একে 6, 60 টাকা। তার মানে কি আসলো? প্রথম বইয়ের মূল্য কত আসলো? 60 টাকা। আমাদের কি বলা হয়েছে? তাহলে আমরা এটা লিখবো যে সুতরাং প্রথম বইয়ের মূল্য 60 টাকা। আমাদের কি বলা হয়েছে? প্রথমটির মূল্য নিয়ে প্রথম বইয়ের মূল্য নিয়ে নেও। প্রথম বইয়ের মূল্য 60 টাকা, ঠিক আছে? 60 টাকা। তাহলে এভাবে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি। কেমন? আমি সর্বশেষ আজকে আরেকটি অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বর অঙ্কটা দেখো। আমাদের 13 নম্বরে বলা হয়েছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও কাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও কাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করব আমরা। এখানে টোটাল ওজন বলা হয়েছে 20 গ্রাম, কেমন? সোনা ও খাদের অনুপাত বলা হয়েছে 3:1। তাহলে সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কি কাজ করব দেখো। প্রথমে দেওয়া আছে দিয়ে কতটুকু ওজন সেটা আমরা লিখব। দেওয়া আছে সোনার গহনার ওজন ওজন 20 গ্রাম। এখানে সোনা ও খাদের অনুপাত এবং
সোনা অনুপাত খাদ লিখবো, কেমন? সোনা অনুপাত খাদ অথবা সোনার পরিমাণ অনুপাত খাদের পরিমাণ লিখতে পারো। সোনা অনুপাত খাদ সমান কত? 3:1। 3:1। এবার লিখবো যে অনুপাত দ্বয়ের যোগফল। অনুপাত দ্বয়ের যোগফল 3 যোগ 1, তাহলে কত হলো? 4। এবার সোনার পরিমাণ এবং খাদের পরিমাণ নির্ণয় করব। সুতরাং গহনায় সোনার পরিমাণ দেখো টোটাল কত ছিল? 20। তাহলে 20 এর 4/3, কারণ সোনার অনুপাত ছিল 3 গ্রাম। তাহলে কত হবে? 4 5 20, 3 5 15 গ্রাম। এবং গহনায় খাদের পরিমাণ কত হবে? 20 এর 4/1, এই যে দ্বিতীয়টা খাদ। তাহলে এটাকে যদি 4কে যদি 20কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 5 একে 5, দেখো দুইটা যোগ করলে কিন্তু 20 গ্রাম হয়। এই 5 এবং 15 যোগ করলে 20 গ্রাম হয়, তাই না? তাহলে আমরা লিখবো নির্ণেয় সোনার পরিমাণ এবং খাদের পরিমাণ। নির্ণেয় সোনার পরিমাণ 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম। ব্যাস হয়ে গেল। এভাবেই আমরা এই ধরনের অনুপাতগুলো সমাধান করতে পারবো, কেমন? তো প্রত্যেককে আমি বারবার বলছি, এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের জুনের প্রথম সপ্তাহে অর্ধবার্ষিক পরীক্ষা হবে। সুতরাং সকলে আমাদের ক্লাসগুলো, ওয়েবসাইটে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখো এবং অর্ধবার্ষিকের সিলেবাস দেখে প্রস্তুতি নিয়ে ভালো মতো পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।